नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। सबाइके शुभ विजयार अनेक अनेक शुभेच्छा और अभिनंदन जानिए आजकेर अनुष्ठान शुरू करछि। आशा करी आपनादेर सकलेर पुजो खूब भालो केटेछे, सुस्थ स्वाभाविक भावे सुंदर भावे मजा करे पुजो काटाते पेरेछेन। आजके जे विषय निये आमरा आलोचना करब सेटी हलो खोरपोश बा भरण पोषण बा मेंटेनेंस। सुप्रीम कोर्ट तार रिसेंट एक जाजमेंटेर माध्यमे बोलेছেন যে স্ত্রী কত টাকা খোরপোশ পাবে সেটা কতগুলো জিনিসের উপরে নির্ভর করে। ৮টি বিষয় মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু ৮টি বিষয় বলে দিয়েছেন, যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যখন খোরপোশ অর্ডার দেওয়া হবে। খোরপোশ দু ধরনের হয়, আমরা জানি মেনটেনেন্স এবং পার্মানেন্ট অ্যালিমনি। এই দুইভাবে একজন স্পাউস আর একজন তুলনামূলক যে অর্থনৈতিকভাবে অক্ষম তাকে অর্থনৈতিক সাহায্য করবে এই দুই নীতি কিংবা এই দুই পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে মেনটেনেন্স আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যালিমনি। মেনটেনেন্স হলো, আমরা জানি যে মেনটেনেন্স হলো মাসিক একটি ভরণ পোষণ, অর্থাৎ প্রত্যেক মাসে তার ভরণ পোষণ হিসেবে একটা টাকা, একটা অ্যামাউন্ট দেওয়াকে বলা হয় মেনটেনেন্স। আর পার্মানেন্ট অ্যালিমনি হলো যদি এই মাসে মাসে খরচ না দিয়ে একটি চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, একটি পার্মানেন্ট ব্যবস্থা করা হয়, কিছু এককালীন টাকা দিয়ে একটা খোরপোশের ব্যবস্থা করা হয় তার জীবন যাপনের জন্যে, তাহলে সেটাকে বলা হয় পার্মানেন্ট অ্যালিমনি। সুপ্রিম কোর্ট জানান যে যখন কোনো বিচারক পার্মানেন্ট অ্যালিমনি ডিসাইড করবেন তখন অবশ্যই তাকে ৮টি জিনিস মাথায় রাখতে হবে। এই ৮টি জিনিস অবশ্যই একটি গাইডলাইন হিসেবে ব্যবহৃত হবে। প্রথমে যে পয়েন্টটির কথা সুপ্রিম কোর্ট বলেছেন সেটি হলো সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ দ্য পার্টিজ, অর্থাৎ তার সামাজিক স্ট্যাটাস এবং তার অর্থনৈতিক স্ট্যাটাসকে অবশ্যই মাথায় রেখে তবেই কিন্তু খোরপোশ দিতে হবে। ২ নম্বর বলেছে রিজনেবল নিডস অফ দ্য ওয়াইফ অ্যান্ড ডিপেন্ডেন্ট চাইল্ড, অর্থাৎ একটা রিজনেবল নিড, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে যেটুকুনি প্রয়োজন, মাত্রাধিক কোনো কিছুই কিন্তু সে মেনটেনেন্স হিসেবে পেতে পারে না। যেমন তার খাওয়ার জন্যে, সে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্যে, একটা স্বাভাবিক মানুষের বেঁচে থাকার জন্যে যেটুকু তার খাদ্যের জন্য প্রয়োজন, যেটুকু তার বস্ত্রের জন্য প্রয়োজন, বাসস্থানের জন্য যেটুকু প্রয়োজন, সেইটুকুনি খরচা সে পেতে পারে, তার বাচ্চা এবং সে সেইটুকুনি খরচায় পেতে পারে। ৩ নম্বর বলেছেন পার্টিস ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট স্টেটস। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলেছেন যে পার্টির নিজস্ব কোয়ালিফিকেশন কি আছে এবং সে কোনো চাকরি বাকরি করতো কি না সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যদি সে কোয়ালিফাইড হয় এবং সে চাকরি বাকরি করতো তাহলে তার যে খোরপোশ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সে যদি চাকরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু তার খোরপোশ পাওয়ার অধিকারটা অনেকটাই কমে আসে এবং সেটা অবশ্যই বিচার্য। কোয়ালিফিকেশন এবং সে চাকরি করার তার যোগ্যতা সেই মুহূর্তে কতটা রয়েছে এবং তার সেই অবস্থার উপরে কতটা নির্ভর করছে, সেই নির্ভরতার উপরেই কিন্তু নির্ভর করবে তার খোরপোশ পাওয়া, অর্থাৎ পার্মানেন্ট অ্যালিমনি কতটা হবে সেটা নির্ধারণ করতে হবে, সেটা মাথায় রেখে। ৪ নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনকাম অর অ্যাসেটস ওন্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। যদি তার স্বাধীনভাবে কোনো ইনকাম থাকে, অর্থাৎ স্বামীর ইনকাম ছাড়া সে যদি স্বাধীনভাবে কোনো ইনকাম করে, কিংবা তার যদি কোনো অ্যাসেটস থাকে, তার বাবা তার জন্য কিছু রেখে গেছে কিংবা শ্বশুরবাড়ির তরফ থেকে সে কিছু পেয়েছে যেগুলো তার অ্যাসেট, সে ধরনের কিছু অ্যাসেট তার রয়েছে, সেগুলোও কিন্তু নির্ভর করবে তার কতটা অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেটগুলো দিয়ে তার জীবন যাপন হবে কি না
সেটাও কিন্তু নির্ভর করবে, এবং সেই জিনিসগুলো কিন্তু এই খোরপোশটা কমাতে অনেকটা সাহায্য করবে। যে যদি তার অনেক অ্যাসেটস থাকে তাহলে তার খোরপোশ কিন্তু অতটা বেশি হবে না। অর্থাৎ এই এখনো অবধি আমরা 4 নম্বর অবধি এসেছি। 4 নম্বর অবধি এসে আমাদের একটা বক্তব্য আমরা কিন্তু পরিষ্কার পাচ্ছি, সেটা হলো যে একজন মানুষের অর্থাৎ যে স্পাউস অর্থাৎ যে স্ত্রী, তার সন্তানরা বেঁচে থাকার জন্যে যেটুকুনি দরকার সেইটুকুনি কিন্তু পার্মানেন্ট অ্যালিমনি হিসেবে সে পাবে। অর্থাৎ সে আজীবনকাল যেন পার্মানেন্ট অ্যালিমনি তখনই সেইভাবেই দেওয়া হবে যে আজীবনকাল, কিংবা সে যতদিন না বিয়ে করছে ততদিন অবধি তার জীবনটা যেন তেমনভাবেই চলে যেমন যদি তার বিবাহ বিচ্ছেদ না হতো, কিংবা যদি সে তার স্বামীর সঙ্গেই থাকতো তাহলে সে যেভাবে জীবনযাপন করত সেই রকমভাবেই তার জীবনটা চলে, সেই ততখানি অর্থ কিন্তু সে পেতে পারবে। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার করে দিই যে যদি তার স্বামী একজন দিনমজুর হয় তাহলে সে তার স্বামীর সঙ্গে থাকলে যে ধরনের খাদ্য গ্রহণ করত, যে ধরনের বস্ত্র পরিধান করত এবং যে ধরনের বাসস্থানে সে থাকত, সেই ধরনের খাদ্য বস্ত্র এবং বাসস্থানের যে অর্থ তার প্রয়োজন সেইটুকুনি অর্থই কিন্তু সে পাবে। আবার আর একজন যদি ব্যবসায়ী, একজন ধনী ব্যবসায়ী, তার স্ত্রী হন, তার খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে তার স্বামীর সঙ্গে থাকলে সে যে ধরনের খাদ্য বস্ত্র বাসস্থান উপভোগ করতে পারত, সেই ধরনের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে যেটুকুনি অর্থ প্রয়োজন সেইটুকু অর্থই কিন্তু সে পাবে। এখনও অবধি আমরা সেটাই দেখতে পাচ্ছি। পরবর্তী পয়েন্ট কি আছে চলুন দেখা যাক। স্ট্যান্ডার্ড অফ লাইফ এনজয়েড বাই দ্য ওয়াইফ ইন ম্যাট্রিমোনিয়াল হোম। আমরা এক্ষুনি যেটা আলোচনা করলাম যে সে যদি স্বামীর সঙ্গে থাকতো তাহলে যে ধরনের লাইফ লিড করত সেই লাইফটাই কিন্তু সে লিড করতে যতটুকুনি তার অর্থ প্রয়োজন সেই অর্থটাই কিন্তু সেই অর্থের পরিমাণটাই আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে যে কতটা অর্থ সে পেতে পারে। 6 নম্বর মহামান্য সুপ্রিম কোর্ট কি বলছেন দেখা যাক। এনি এমপ্লয়মেন্ট স্যাক্রিফাইসেস মেড ফর দ্য ফ্যামিলি রেসপন্সিবিলিটি, অর্থাৎ যদি সে তার পরিবারের জন্যে তার চাকরি স্যাক্রিফাইস করে থাকে সেক্ষেত্রে তার যে সে যদি সেই সময় চাকরি করত তাহলে সে যে ইনকামটা করত সেটাও কিন্তু তার অর্থের মধ্যে যোগ হতো, তাহলে তার যে লিভিং স্ট্যাটাসটা সেটাও কিন্তু বাড়তো, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদি সে পরিবারের জন্য চাকরি স্যাক্রিফাইস করে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের জন্য সে যদি চাকরি স্যাক্রিফাইস করে, তার কর্মজীবন স্যাক্রিফাইস করে, সেক্ষেত্রে তার খোরপোশ কিন্তু বাড়বে। 7 নম্বর বলছে রিজনেবল লিটিগেশন কস্ট ফর এ নন ওয়ার্কিং স্পাউস। যদি একজন ওয়াইফ সে যদি নন ওয়ার্কিং হয় অর্থাৎ সে যদি কোনো চাকরি বাকরি না করে সেক্ষেত্রে তার যে মামলা চালানোর খরচ সেটাও কিন্তু সে পাবে, এবং সেই মামলা চালানোর খরচও কিন্তু এই পার্মানেন্ট অ্যালিমনির মধ্যে যোগ হবে। এবং সর্বশেষ যে বিষয়টির উপরে মহামান্য সুপ্রিম কোর্ট নজর দিতে বলেছেন সেটি হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য হাজব্যান্ড, হিজ ইনকাম, মেনটেনেন্স, অব্লিগেশনস অ্যান্ড লাইবিলিটি। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ হাজব্যান্ড মানে হাজব্যান্ডের অর্থনৈতিক ক্ষমতা, তার কোনো লাইবিলিটি আছে কিনা, সে হয়তো যে টাকাটা ইনকাম করছে তার উপরে তার বৃদ্ধ মা বাবা রয়েছে, হয়তো অবিবাহিত বোন রয়েছে, কিংবা আরও অনেক লাইবিলিটি তার রয়েছে। সেই লাইবিলিটিগুলো, অব্লিগেশনগুলো অর্থাৎ দায়িত্ব যেগুলো তার রয়েছে সেইগুলো কিন্তু বিয়োগ হবে তার ইনকামের থেকে। সে যে পরিমাণ ইনকাম করছে
তার যে ব্যয়টা, সেই ব্যয়টা কিন্তু বিয়োগ করে, সেই ব্যয়টার খরচা বাদ দিয়ে তারপরেই কিন্তু তার ইনকামটাকে ধরা হবে এবং সেই ইনকামের উপরেই কিন্তু খোরপোশ দেওয়া হবে। খোরপোশের যে পরিমাণটা সেটা কিন্তু ঠিক করা হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তার এই 8টি গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। এই 8টি গাইডলাইন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যখন কোনো পার্মানেন্ট অ্যালিমানি কোর্ট ডিসাইড করবে। অর্থাৎ কেউ যদি মনে করেন যে প্রত্যেক মাসে আমি খোরপোশ না দিয়ে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করব, অর্থাৎ এককালীন একটি ব্যবস্থা করে একটা অ্যামাউন্ট আমি দেব এবং দিয়ে সমস্ত এই যে ব্যাপারটাকে শেষ করব, খোরপোশের এই ব্যাপারটাকে শেষ করব, আমার সঙ্গে যার সম্পর্ক শেষ হয়ে গেছে তার সঙ্গে আর কোনো রকমের সম্পর্ক আমি রাখবো না। তাই জন্যে এককালীন একটা খরচা আমি তাকে দিয়ে এই সমস্যা থেকে চিরকালীন মুক্তি পাব। তখন কোর্ট এই 8টা বিষয়ের পরে অবশ্যই নজর দেবেন যে কতখানি টাকা একজন ওয়াইফকে পার্মানেন্ট অ্যালিমানি হিসেবে দেওয়া যেতে পারে। সেই বিষয়ে যখন সে রায় দেবে, এই 8খানা বিষয়ের উপরে অবশ্যই সে নজর দেবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আজকের ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।